সাহসের কথা উঠলে ভারতের ইতিহাসে কার নামটা সবার আগে মাথায় আসে? আচ্ছা, অনেকের কাছে কিন্তু উত্তরটা একজনই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। চলুন আজ আমরা তার সেই অবিশ্বাস্য জীবনের গল্পটা একটু কাছ থেকে দেখি। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? কেন আজও রানী লক্ষ্মীবাই আমাদের এতখানি অনুপ্রেরণা দেন? ঠিক কি এমন ছিল তার মধ্যে যা তাকে ইতিহাসের পাতায় একেবারে অমর করে রেখেছে? আসুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আসলে তিনি ছিলেন 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম এক কাণ্ডারি। তার সেই অবিশ্বাস্য রণকৌশল, অদম্য সাহস আর দেশের প্রতি যে গভীর ভালোবাসা, এইসব মিলিয়েই তাকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক কিংবদন্তি করে তুলেছে। কিন্তু রানী হওয়ার আগেও কি তিনি এমনই ছিলেন? তার গল্পটা তো শুরু হয়েছিল মণিকর্ণিকা নামে, আর ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক অসাধারণ তেজ। বেনারসের এক মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া মণিকর্ণিকার ছোটবেলাটা কিন্তু আর 5টা সাধারণ মেয়ের মতো ছিল না, একদমই না। একদিকে যেমন লেখাপড়া করেছেন, তেমনি আবার ঘোড়ায় চড়া, তরোয়াল চালানোর মতো বিদ্যায় রীতিমতো পারদর্শী হয়ে উঠেছিলেন। ভাবুন তো, সেই যুগে এটা প্রায় অকল্পনীয় ছিল। মাত্র 14 বছর বয়সে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সাথে বিয়ের পর তিনি হলেন রানী লক্ষ্মীবাই। কিন্তু ভাগ্যের কি পরিহাস, নিজের সন্তানের মৃত্যুর পর যখন তিনি দামোদর রাওকে দত্তক নিলেন, ঠিক তখনই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হলো। আর ঠিক এখান থেকেই তার ব্যক্তিগত জীবনের সংকট আর ব্রিটিশ সাম্রাজ্যের লোভ, এই দুটো মিলেমিশে এক ভয়ঙ্কর সংঘাতের জন্ম দিল। 1853 সাল, রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর ঝাঁসির সিংহাসন কার্যত অভিভাবকহীন হয়ে পড়ল। আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল। তাদের সেই লোভী নজর এসে পড়ল ঝাঁসির উপর। ব্রিটিশরা ঝাঁসি দখল করার জন্য একটা নির্মম আইন ব্যবহার করল, যার নাম ছিল সত্ত্ব বিলোপ নীতি। মানে, এই আইনের অজুহাতে যদি কোনো রাজার নিজের রক্তের কোনো উত্তরাধিকারী না থাকত, তাহলে সেই রাজ্য ব্রিটিশরা সরাসরি কেড়ে নিত। তারা রানীর দত্তক পুত্র দামোদর রাওকে উত্তরাধিকারী হিসেবে মানতে অস্বীকার করল, যেটা আসলে ঝাঁসি দখল করার একটা পরিষ্কার চক্রান্ত ছাড়া আর কিছুই ছিল না। এই চরম অবিচারের সামনে রানী কিন্তু একটুও দমে যাননি। তিনি গর্জে উঠে ঘোষণা করলেন, "मैं अपनी ঝাঁসি नहीं दूंगी", আমি আমার ঝাঁসি কিছুতেই দেব না, আর রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। এরপর যখন 1857 মহাবিদ্রোহের আগুন জ্বলে উঠল, তিনি নানা সাহেব আর তাতিয়া টোপির মতো নেতাদের পাশে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। এরপরের গল্পটা সে তো শুধুই তার বীরত্বের। রানী থেকে তিনি হয়ে উঠলেন এক কিংবদন্তি যোদ্ধা, যার রণকৌশল দেখে খোদ ব্রিটিশরাও চমকে গিয়েছিল। পুরুষের পোশাকে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি শত্রুদের জন্য ছিল এক জীবন্ত বিস্ময়। তার সাহস আর নেতৃত্ব দেখে ব্রিটিশ সেনাপতিরাও থমকে যেতেন। তিনি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, বীরত্বের সাথে লিঙ্গের কোনো সম্পর্ক নেই। তার শেষ লড়াইটা ছিল একেবারে রুদ্ধশ্বাস একটা অধ্যায়। ব্রিটিশ সেনাপতি হিউ রোজ যখন ঝাঁসির দুর্গ দখল করে নিলেন, তখন অনেকেই হয়তো ভেবেছিল সব শেষ। কিন্তু রানী, তিনি সেখান থেকে পালিয়ে কালপিতে আশ্রয় নিলেন, নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে। তিনি হার মানার পাত্রী ছিলেনই না। অবশেষে 1858 সালের 17 জুন কোটাকি সরাইয়ের যুদ্ধক্ষেত্রে তিনি তার জীবনের শেষ লড়াইয়ে নামলেন এবং বীরের মতো মৃত্যুবরণ করলেন। তার শরীরটা হয়তো সেদিন নিথর হয়ে গিয়েছিল, কিন্তু তার বীরত্বের গল্পটা সে তো ঠিক তখনই শুরু হলো। আর সেই গল্পের সবচেয়ে বড় স্বীকৃতিটা এসেছিল তার শত্রুর কাছ থেকেই। তার সমাধিতে খোদাই করা আছে এক অবিশ্বাস্য উক্তি, যা লিখেছিলেন তারই পরম শত্রু, ব্রিটিশ সেনাপতি স্যার হিউ রোজ। এখানে শায়িত আছেন সেই নারী যিনি বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ ছিলেন। ভাবা যায়, একজন শত্রুর কাছ থেকে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? শত্রুর কাছ থেকে পাওয়া এই সম্মানই আসলে বুঝিয়ে দেয় কেন আজও তার গল্প আমাদের এত নাড়া দেয়। তার লড়াইটা তো শুধু ঝাঁসির জন্য ছিল না, ছিল দেশের আত্মসম্মান আর স্বাধীনতার জন্য এক অমর সংগ্রাম। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, রানী লক্ষ্মীবাইয়ের জীবন আমাদের ঠিক কি শেখায়? কিভাবে একজন মানুষের আত্মত্যাগ একটা গোটা জাতির মধ্যে স্বাধীনতার সেই আগুনটা নতুন করে জ্বালিয়ে দিতে পারে? এই ভাবনাটা আমাদের সবার জন্য।